আপনারা থাম্বনেইলে একদম ঠিকই পড়েছেন। যদি আপনাকে সারা জীবনের জন্য মাত্র ২টি ফান্ড রাখার সুযোগ দেওয়া হয়, তাহলে সেই ২টি ফান্ড কোনগুলো হবে? যেখানে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন? এই প্রশ্নটাই একদিন আমার এক ক্লায়েন্ট আমাকে করেছিলেন। তিনি বললেন, "সঞ্জয় স্যার, আমার কাছে লক্ষ টাকা আছে। আমি খুব বেশি ঝামেলা করতে চাই না। স্মল ক্যাপ, মিড ক্যাপ এসব দেখে আমার ভয় লাগে। আমার বিনিয়োগের সময়সীমা ১০-১৫ বছর। তাহলে এমন কোন দুটি ফান্ড আছে যেগুলো আপনি সুপারিশ করবেন? যেগুলো আমি সারা জীবন ধরে রাখতে পারি?" সত্যি বলতে এই প্রশ্নটা আমাকেও একটু ভাবিয়ে তুলেছিল। আজ যদি আমরা কারো মাথার চুল গুনতে যাই, তাহলে হয়তো সেটা গুনে ফেলা সম্ভব। কিন্তু আজকের দিনে এত বেশি মিউচুয়াল ফান্ড রয়েছে যে সেগুলো গোনাই কঠিন। আর সেই অসংখ্য ফান্ডের মধ্যে থেকে মাত্র ২টি বেছে দিতে হবে। তাই আমি একটু বিশদভাবে বিশ্লেষণ করলাম। কিভাবে বিশ্লেষণ করলাম? সেটাই আজকের এই ভিডিওতে জানবো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় কথুরিয়া, সিএফএ। আপনাদের বিজনেস, ফাইন্যান্স এবং প্যাসিভ ইনকাম কোচ এবং প্রফিটস ফার্স্ট এর প্রতিষ্ঠাতা। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো, আপনার কাছে যদি এককালীন লাম্প সাম টাকা থাকে অথবা আপনি যদি এসআইপি করতে চান, তাহলে এমন কোন দুটি ফান্ড রয়েছে যেগুলো আপনি সারা জীবনের জন্য ধরে রাখতে পারেন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ডেটা ভিত্তিক বিশ্লেষণ আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখাব এই ফান্ডগুলো গত ১৭ বছরে কত রিটার্ন দিয়েছে এবং যদি আপনি ১৭ বছর আগে ১ লক্ষ টাকা এই ফান্ডে বিনিয়োগ করতেন, তাহলে আজ সেই টাকার মূল্য কত হতো? এই সমস্ত বিষয় নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। চলো আবার প্রথম প্রশ্ন আসে। আমি কোন দুটি ফান্ড নির্বাচন করব? কিন্তু তারও আগে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি কিভাবে সেই দুটি ফান্ড নির্বাচন করব? দেখুন, জীবনের প্রায় সব বিষয়কেই আপনি খেলাধুলার সঙ্গে তুলনা করতে পারেন। একদিন আমি ক্রিকেট ম্যাচ দেখছিলাম। ঠিক তখনই এই প্রশ্নটা আমার মাথায় ঘুরছিল। আমি লক্ষ্য করলাম, যখন ওপেনিং ব্যাটসম্যান মাঠে নামে, তখন সাধারণত একজন ব্যাটসম্যান থাকেন যিনি খুবই আক্রমণাত্মক। তিনি দ্রুত রান করেন, ম্যাচে গতি এনে দেন। আর অন্যজন তুলনামূলকভাবে ধীরে খেলেন। তিনি খুব বেশি ঝুঁকি নেন না, কিন্তু স্কোরবোর্ড সচল রাখেন এবং নিজের উইকেটও বাঁচিয়ে রাখেন। ভারতীয় ক্রিকেটে আমরা এর অসংখ্য উদাহরণ দেখেছি। একসময় সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি ওপেনিং করতেন। সৌরভ গাঙ্গুলি ছিলেন মোমেন্টাম প্লেয়ার, মাঠে নেমেই দ্রুত রান তুলতেন। আর সচিন তেন্ডুলকর, তিনি ধীরে, ধৈর্য ধরে খেলতেন, কিন্তু দীর্ঘ সময় ক্রিজে থেকে দলের জন্য মূল্যবান রান করতেন। এরপর এই জুটি বদলালো। এবার এলেন বীরেন্দ্র সেহওয়াগ। সেহওয়াগ তো আরও বেশি আক্রমণাত্মক। তিনি সচিনের সঙ্গে ওপেন করতেন এবং শুরু থেকেই বোলারদের উপর ঝাঁপিয়ে পড়তেন। আমার আজও মনে আছে, ১৯৯৬ সালে যখন শ্রীলঙ্কা তাদের সেরা ফর্মে ছিল, তখন ওপেন করতেন সনৎ জয়সূরিয়া এবং মারভান আতাপাত্তু। সনৎ জয়সূরিয়া ছিলেন মোমেন্টাম প্লেয়ার, আর আতাপাত্তু ছিলেন ধৈর্যশীল, ভ্যালু প্লেয়ার। আজ যদি আইপিএল এর কথাও বলি, গুজরাট টাইটান্সে শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহা ওপেন করতেন। শুভমান গিল ছিলেন মোমেন্টাম প্লেয়ার, আর ঋদ্ধিমান সাহা ছিলেন ভ্যালু প্লেয়ার। ঠিক এই বিষয়টাই আমাকে ভাবতে বাধ্য করলো, যদি ক্রিকেটে ওপেনিং করার জন্য একজন মোমেন্টাম প্লেয়ার এবং একজন ভ্যালু প্লেয়ারের প্রয়োজন হয়, তাহলে মিউচুয়াল ফান্ডেও কি এমন দুটি ফান্ড বেছে নেওয়া যায় না? একটি হবে মোমেন্টাম ভিত্তিক এবং অন্যটি হবে ভ্যালু ভিত্তিক। তো বন্ধুরা, আপনারা তো জানেন আমি এক্সেল শিট ছাড়া কোনো কাজই করি না। তাই আজকের ভিডিওতেও থাকবে একটি এক্সেল শিট। আর যদি আপনারাও এই এক্সেল শিটটি চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া ফর্মটি পূরণ করুন। আপনারা ফর্মটি পূরণ করলেই আমরা এই এক্সেল শিটটি আপনাদের পাঠিয়ে দেব। এবার চলুন দেখি আমি কি করেছি। আমি দুটি ইন্ডেক্স নির্বাচন করেছি। আর আজ এই দুটি ইন্ডেক্সের উপর ভিত্তি করেই বাজারে মিউচুয়াল ফান্ডও উপলব্ধ রয়েছে, যেগুলোর কথা আমি ভিডিও শেষে দেখাব। প্রথম যে ইন্ডেক্সটি আমি বেছে নিয়েছি, সেটি হলো মোমেন্টাম ইন্ডেক্স। আর দ্বিতীয়টি হলো ভ্যালু ইন্ডেক্স। প্রথমটি হলো নিফটি ২০০ মোমেন্টাম ৩০ ইন্ডেক্স, আর দ্বিতীয়টি হলো নিফটি ৫০০ ভ্যালু ৫০ ইন্ডেক্স। এরপর আমি কি করেছি, আমি এই দুটি ইন্ডেক্সের ১৭ বছরের গবেষণা করেছি। ডিসেম্বর ২০০৫ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত সম্পূর্ণ তথ্য বিশ্লেষণ করেছি। ডিসেম্বর ২০০৫-এ মোমেন্টাম ইন্ডেক্সের মান ছিল ১৪২০, আর একই সময়ে ভ্যালু ইন্ডেক্সের মান ছিল ১২৮১। এরপর প্রতি মাসের শেষে এই দুই ইন্ডেক্স কোথায় পৌঁছেছে তার হিসাব আমি এক্সেল শিটে নোট করেছি। তারপর প্রতিটি মাসের মান্থলি রিটার্ন হিসাব করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, জানুয়ারি ২০০৬-এ মোমেন্টাম ইন্ডেক্স প্রায় ১০ রিটার্ন দিয়েছিল। অন্যদিকে ভ্যালু ইন্ডেক্স সেই মাসে মাইনাস রিটার্ন দিয়েছিল। আবার ফেব্রুয়ারি মাসে মোমেন্টাম প্রায় ৩ রিটার্ন দিয়েছে, আর ভ্যালু দিয়েছে প্রায় ২। অর্থাৎ কখনো মোমেন্টাম বেশি রিটার্ন দিয়েছে, আবার কখনো ভ্যালু বেশি রিটার্ন দিয়েছে। এখন ধরুন মে ২০০৬-এর কথা। সেই মাসে মোমেন্টাম ইন্ডেক্স প্রায় ১৭ নিচে নেমে গিয়েছিল, কিন্তু একই সময়ে ভ্যালু ইন্ডেক্স মাত্র ৮ নিচে নেমেছিল। এটাই তো ঠিক সেই ক্রিকেটের উদাহরণ। যদি বীরেন্দ্র সেহওয়াগ খুব দ্রুত রান করতে যান, তাহলে তিনি খুব দ্রুত আউটও হয়ে যেতে পারেন, কিন্তু যখন তিনি ভালো খেলেন, তখন খুব দ্রুত অনেক রানও করে ফেলেন। ঠিক একইভাবে মোমেন্টাম ইন্ডেক্স এমন ৩০টি কোম্পানিকে বেছে নেয় যারা সবসময় দ্রুত গতিতে বাড়তে থাকে। অর্থাৎ আমাদের আলাদা করে সেহওয়াগ খুঁজতে হয় না, ইন্ডেক্স নিজেই সেই ধরনের কোম্পানিগুলো বেছে নেয়। একইভাবে ভ্যালু ইন্ডেক্সে আমাদের আলাদা করে সচিন তেন্ডুলকর খুঁজতে হয় না। এই ইন্ডেক্স নিজেই এমন কোম্পানিগুলো নির্বাচন করে যারা দীর্ঘমেয়াদে স্থিরভাবে ভালো পারফরম্যান্স করতে পারে। এখন আপনারা হয়তো বলবেন, সঞ্জয় স্যার, এত ডেটা তো দেখালেন, কিন্তু শেষ ফলাফলটা কি? চলুন
এবার সেটাই দেখি। এবার যদি আমরা এই মাসিক রিটার্নগুলোর ভিত্তিতে ফলাফল দেখি, তাহলে একটি খুবই আকর্ষণীয় বিষয় সামনে আসে। মোমেন্টাম ইন্ডেক্সের সর্বোচ্চ মাসিক রিটার্ন ছিল প্রায় 29। অন্যদিকে ভ্যালু ইন্ডেক্সের সর্বোচ্চ মাসিক রিটার্ন একবার প্রায় 57 পর্যন্ত পৌঁছেছিল। এটা কেন হয়? চলুন সহজভাবে বুঝি। সচিন তেন্ডুলকর দীর্ঘ সময় ধরে ব্যাটিং করতেন, তাই অনেক সময় তিনি বিশাল বড় ইনিংসও খেলতেন। অন্যদিকে বীরেন্দ্র সেহবাগ খুব দ্রুত রান তুলতেন, কিন্তু অনেক সময় দ্রুত আউটও হয়ে যেতেন। ঠিক সেই কারণেই মোমেন্টামের সর্বোচ্চ মাসিক রিটার্ন ছিল প্রায় 29, কিন্তু ভ্যালুয়ের সর্বোচ্চ মাসিক রিটার্ন একবার 57 পর্যন্ত পৌঁছেছিল। এবার যদি সবচেয়ে খারাপ মাসের কথা বলি, মোমেন্টাম ইন্ডেক্সের সর্বনিম্ন রিটার্ন ছিল 27, আর ভ্যালু ইন্ডেক্সের সর্বনিম্ন রিটার্ন ছিল 26। অর্থাৎ দুই ক্ষেত্রেই বড় ধরনের পতন হয়েছে এবং প্রায় একই মাত্রায়। এবার দেখি কত মাস এই দুটি ইন্ডেক্স লাভে ছিল। মোট 204 মাসের ডেটা বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে মোমেন্টাম ইন্ডেক্স 128 মাস পজিটিভ রিটার্ন দিয়েছে, অন্যদিকে ভ্যালু ইন্ডেক্স 109 মাস পজিটিভ রিটার্ন দিয়েছে। এবার নেতিবাচক রিটার্নের দিকে তাকাই। মোমেন্টাম ইন্ডেক্স 74 মাস নেগেটিভ ছিল, অন্যদিকে ভ্যালু ইন্ডেক্স 95 মাস নেগেটিভ রিটার্ন দিয়েছে, আর একেবারে শূন্য রিটার্ন মোমেন্টাম ইন্ডেক্স দিয়েছে মাত্র 2 মাসে। কিন্তু ভ্যালু ইন্ডেক্সে এমন একটিও মাস ছিল না। এখন প্রশ্ন হলো, এই ডেটা তো দেখলাম, কিন্তু যদি আমি বাস্তবে 1 লক্ষ টাকা বিনিয়োগ করতাম, তাহলে আজ সেই টাকার মূল্য কত হতো? চলুন সেটাই দেখি। ধরা যাক আপনি 17 বছর আগে মোমেন্টাম ইন্ডেক্সে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। এই 17 বছরে বাজারে বহুবার ওঠানামা হয়েছে। আপনার বিনিয়োগের মূল্য বারবার কমেছে এবং বেড়েছে। কিন্তু পুরো সময়সীমার শেষে আপনার 1 লক্ষ টাকার মূল্য বেড়ে দাঁড়াত প্রায় 17 লক্ষ। অন্যদিকে যদি একই 1 লক্ষ টাকা আপনি ভ্যালু ইন্ডেক্সে বিনিয়োগ করতেন, তাহলে সেই টাকার মূল্য দাঁড়াত প্রায় 9 লক্ষ। অর্থাৎ মোমেন্টাম ইন্ডেক্সে আপনার টাকা প্রায় 17 গুণ হয়ে যেত, আর ভ্যালু ইন্ডেক্সে প্রায় 9 গুণ। এবার যদি সিএজিআর অর্থাৎ বার্ষিক গড় রিটার্ন দেখি, মোমেন্টাম ইন্ডেক্স প্রায় 18 সিএজিআর দিয়েছে, অন্যদিকে ভ্যালু ইন্ডেক্সের সিএজিআর ছিল প্রায় 13.8, অর্থাৎ প্রায় 14। এই পুরো ডেটা থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, দীর্ঘমেয়াদে যদি আপনি বেশি রিটার্ন চান, তাহলে মোমেন্টাম ইন্ডেক্স খুবই শক্তিশালী একটি বিকল্প। অন্যদিকে ভ্যালু ইন্ডেক্স আপনার পোর্টফোলিওকে তুলনামূলকভাবে বেশি স্থিতিশীলতা এবং সুরক্ষা দেয়। তাই এটা বলা ঠিক হবে না যে দুটি ইন্ডেক্সই শুধু ভালো পারফর্ম করেছে, বরং বলা উচিত দুটিই অসাধারণ পারফর্ম করেছে। এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এই দুই ধরনের ইন্ডেক্সই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধরুন আপনার কাছে 10 লক্ষ টাকা রয়েছে, তাহলে আপনি চাইলে 5 লক্ষ করে দুই ইন্ডেক্সে বিনিয়োগ করতে পারেন। অথবা আপনি যদি একটু বেশি ঝুঁকি নিতে রাজি থাকেন, তাহলে 7 লক্ষ মোমেন্টাম এবং 3 লক্ষ ভ্যালুয়ে বিনিয়োগ করতে পারেন। অর্থাৎ আপনার অ্যাসেট অ্যালোকেশন সম্পূর্ণ নির্ভর করবে আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত তার উপর। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, মোমেন্টামের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি, আর ভ্যালুতে ঝুঁকি তুলনামূলকভাবে কম। এখন যদি আমাকে সেই ক্লায়েন্টের সঙ্গে আবার বসতে হয়, তাহলে আমি এই দুটি ইন্ডেক্সের ভিত্তিতেই তাকে মিউচুয়াল ফান্ড সাজেস্ট করব। তাই চলুন দেখি কোনো মিউচুয়াল ফান্ড এই দুটি ইন্ডেক্সকে অনুসরণ ট্র্যাক করে। প্রথমে আমরা নিফটি 500 ভ্যালু 50 ইন্ডেক্সের ফান্ডগুলো দেখি। এখানে ইউটিআই নিফটি 500 ভ্যালু 50 ইন্ডেক্স ফান্ড রয়েছে। এই ফান্ডের AUM অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট প্রায় 900 কোটি। এখন যদি 1 বছরের রিটার্ন দেখি, তাহলে এই স্কিম প্রায় 54.5 রিটার্ন দিয়েছে। আর যে ইন্ডেক্সটিকে এটি অনুসরণ করে, সেই ইন্ডেক্স দিয়েছে প্রায় 55 রিটার্ন। এখন আপনারা হয়তো ভাবছেন, স্যার ইন্ডেক্স যদি 55 রিটার্ন দিয়ে থাকে, আর এই ফান্ড তো সেই ইন্ডেক্সকেই অনুসরণ করছে, তাহলে ফান্ড 54.5 কেন দিল? এর কারণ হলো ট্র্যাকিং এরর এবং এক্সপেন্স রেশিও। অর্থাৎ ইন্ডেক্সকে পুরোপুরি হুবহু অনুসরণ করা সম্ভব হয় না, তার উপর ফান্ড পরিচালনার জন্য কিছু খরচও হয়। এবার আসি নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্সের দিকে। এখানে ইউটিআই নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স ফান্ড রয়েছে। এর ফান্ড সাইজ প্রায় 8,120 কোটি। 1 বছরের হিসেবে ইন্ডেক্স প্রায় 48.4 রিটার্ন দিয়েছে, আর ফান্ড দিয়েছে প্রায় 47.9। অর্থাৎ এখানেও সামান্য পার্থক্যের কারণ একই, ট্র্যাকিং এরর এবং এক্সপেন্স রেশিও। এরপর রয়েছে মতিলাল অসওয়াল নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স ফান্ড। এই ফান্ডের AUM প্রায় 870 কোটি। এছাড়াও এই একই ইন্ডেক্স ট্র্যাক করে এইচডিএফসি নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স ফান্ড। অর্থাৎ আপনার সামনে এই ইন্ডেক্সে বিনিয়োগ করার জন্য একাধিক বিকল্প রয়েছে। এখন কোনো এএমসি বেছে নেবেন তা নির্ভর করবে ফান্ডের ট্র্যাকিং এরর, এক্সপেন্স রেশিও এবং আপনার ব্যক্তিগত পছন্দের উপর। কিন্তু বন্ধুরা, এখানেই গল্প শেষ নয়। যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে সুইচিং করতে পারি, তাহলে ফলাফল আরও অবিশ্বাস্য হতে পারে। ধরুন আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, সাধারণভাবে সেই টাকা 17 বছরে বেড়ে প্রায় 33 লক্ষ হতে পারে। কিন্তু যদি আপনি একটি নির্দিষ্ট নিয়ম মেনে সঠিক সময়ে ফান্ড পরিবর্তন সুইচ করেন, তাহলে সেই একই 1 লক্ষ টাকা বেড়ে হতে পারে প্রায় 73 লক্ষ। অর্থাৎ খুব বেশি অতিরিক্ত পরিশ্রম না করেও শুধুমাত্র একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে আপনি আপনার দীর্ঘমেয়াদী রিটার্নকে প্রায় দ্বিগুণেরও বেশি করতে পারেন। এখন প্রশ্ন হলো, আপনারা কি সেই সুইচিং স্ট্র্যাটেজি জানতে চান? যদি জানতে চান, তাহলে এই ভিডিওতে 20,000টি লাইক দিন, আর নিচের কমেন্ট সেকশনে 2000টি কমেন্ট করে শুধু সুইচ লিখুন।
আমি আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওতে আমি একটি সম্পূর্ণ ফ্রেমওয়ার্ক তৈরি করে দেখাব কিভাবে সঠিক সময়ে সুইচিং করতে হয়, যাতে আপনি বছরে প্রায় 6 অতিরিক্ত রিটার্ন অর্জন করতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আমার ফান্ড নির্বাচন করার পদ্ধতি, আমার সেহওয়াগ এবং আমার সচিন তেন্ডুলকর খুঁজে বের করার উপায়। আর সেই ভিত্তিতেই আমি আমার পোর্টফোলিও তৈরি করেছি। যদি আমাকে সারা জীবনের জন্য মাত্র 2টি ফান্ড রাখার সুযোগ দেওয়া হয়, তাহলে সম্ভবত আমি এই 2টি ফান্ডই বেছে নেব। এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনাদের মতে সারা জীবনের জন্য ধরে রাখার মতো সেই 2টি প্রিয় ফান্ড কোনগুলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন। শুধু বিনিয়োগের সিদ্ধান্তই নেবেন না, বরং আর্থিক শিক্ষা, ফাইন্যান্সিয়াল এডুকেশন ও অর্জন করবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।